রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের সুভা গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভাষিনী অর্থাৎ সুভা। সুভা জন্ম থেকে বুবা। সুভার বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। বড় দুই বোনের বিবাহ হয়ে গেছে। সুভার মা তাহাকে নিজে একটা টুটি স্বরূপ দেখিতেন, কিন্তু সুভার বাবা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষায় যেন একটু বেশি ভালোবাসিতেন। বাংলাদেশের এই ছোট নদীর তীরে চণ্ডীপুর গ্রামে তাদের বাস। কাজকর্মে যখনই অবসর পায় তখনই সুভা নদীর তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। গাভী তাহাদের নাম সর্বস্বী ও পাঙ্গুলি, তারা সুভার বন্ধু। অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্প অল্প তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষে তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। এরা যারা ছাগল এবং বিড়াল শাবকও ছিল। সাইডে ছোট ছেলেটির নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, কাজে কর্মে আমোদ অবসর যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। ইয়াতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইয়াকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। সুভা তেঁতুলতলায় বসে থাকত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাইয়া থাকিত। প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজে সাজিয়া আনিত। তার ইচ্ছা করত প্রতাপের কোনো কাজে সাহায্য করতে, কোনো কাজে লাগাইতে, কোনোমতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। তার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। এদিকে কন্যা বারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। নিকণ্ঠের অবস্থা অসচ্ছল, দুই বেলা মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। স্ত্রী-পুরুষের বিস্তার পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে আসা কইল, চলো কলিকাতায় চলো। এর মধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ আসিয়া কইল, কি রে সে সুভাকে বলতো, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের বলিস নি। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়াল করে তার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। সেদিন শুক্ল দ্বাদশী রাত্রি। সুভা শয়নগৃহ হইতে বাহিরে তার সেই চিরপরিচিত নদীর তটে গেল। মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চায়, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়ায় তুমিও আমাকে ধরিয়া রাখো। কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন। বন্ধুর সঙ্গে বর স্বয়ং কন্যা দেখিতে আসিলেন। কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হইয়া উঠিলেন, যেন দেবতার স্বয়ং নিজের বলির পশু বাঁচিয়া লইতে আসিয়াছেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করে বলিলেন, মন্দ নয়। বিশেষত বাড়িতে কন্দন দেখে বুঝে ইহার হৃদয়ে আছে, পরবর্তীতে কাজে আসবে। নিজেকে মিলে খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল। বুয়া মেয়েকে পরের হস্তে সমর্পণ করে বাপ মা দেশে চলিয়া গেল। তাদের জাতীয় প্রকার রক্ষা হইল। বর পশ্চিমে কাজ করে। বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল। সপ্তাহখানেকের মধ্যে সকলে বুঝিল নববধূ বুবা। তা কেহ বুঝিল না, সেটা তাহার দোষ নয়। তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল, কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই। সে চারিদিকে চায়, বাসা পায় না। যাহারা বুবার বাসা বুঝিত, সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না। বালিকা চির নীরব, হৃদয়ের মধ্যে একটি অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেউ তাহা শুনিতে পাইল না। আবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক বাসা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। এখানে গল্প সমাপ্ত। মাঘ 1292 বঙ্গাব্দে লিখিত।